নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। বাংলার খবর কি নিয়ে জ্যাক অলিভল স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আজকে রয়েছি আমি সৃজিতা। বাংলার খবর মানে আপনার খবর, আপনার পাড়ার খবর। কোচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দীঘা, পুরুলিয়া থেকে পেট্রাপোল। আপনার অভিযোগ, আপনার প্রতিবাদ, আপনার কণ্ঠস্বর হয়ে আমি সৃজিতা শুরু করছি আজকে বাংলার খবরকে। দেখুন, পদ্মা পার এখন আর সুরক্ষিত নয় হিন্দুদের জন্য। ইউনুসপন্থী মদতে লাগাতার অত্যাচার চলছে। অত্যাচারের প্রতিবাদে সরব এপার বাংলাও। শহর থেকে জেলা লাগাতার সনাতনী বর্জন। ইউনুসপন্থীদের এক নায়কত্বে হিন্দুদের জন্য আর সুরক্ষিত নয় বাংলাদেশ। তবে ইউনুস আর তার দলবলের অত্যাচারের সামনে মাথা নোয়াতে নারাজ পদ্মাপাড়ের হিন্দুরা। এককাট্টা হয়ে নাছোড় প্রতিবাদ হিন্দুদের। ওপার বাংলায় অত্যাচারের প্রতিবাদে এপার বাংলায় সনাতনীদের গর্জন। পথে নামছেন সাধুসন্ত থেকে আম জনতা। শ্যামবাজার পাঁচমাথার মোড়ে ঘুটের মালা পরে ইউনিসের বিরুদ্ধে হুঙ্কার দিলেন সনাতনী সংগঠনের বিভিন্ন সদস্যরা। তার পাশাপাশি একই সঙ্গে মানববন্ধনে সামিল হয়েছে এখানে বিভিন্ন সংগঠন। আর অ্যানার্কিস্টের কি আশা করা যায়? তারা তাদের যা ইচ্ছে তাই করতে চান, হিন্দু মন্দির ভাঙতে চান, গণতন্ত্রের এবং মানবাধিকারের চূড়ান্ত হনন করার ওনার অধিকারের মধ্যে রয়েছে। অসভ্যতা চলছে, তারপরে হত্যা, হিন্দু নিধন চলছে। সেটা অনতি বিলম্বে বন্ধ হওয়া দরকার। হাওড়া ময়দান এলাকায় এদিন প্রতিবাদ সভার আয়োজন করে হিন্দু বাঙালি সমিতি। এদিন বারাসাতে দুই জায়গা থেকে প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়। একটি মিছিল শুরু হয় বারাসাত কাচারি মোড় থেকে, অপরটি মিলন মাঠ থেকে। দুটি মিছিলই শেষ হয় মধ্যমগ্রাম ডাকবাংলো মোড়ে। নিরাপত্তা দিতে তারা ব্যর্থ হয়, তাহলে আমরা আমাদের থেকে একটা অ্যাকশন নিতে বাধ্য হব এবং গোটা বিশ্বের সমস্ত সনাতনীকে একত্রিত করবার একটা অভিলাষ আমরা শুরু করেছি। যারা সনাতনীরা রয়েছে, অর্থাৎ যারা হিন্দু সমাজে যারা কর্মীরা রয়েছে, তারা কিন্তু মিছিল করছে। ধিক্কার এবং নক্করজনকভাবে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং এই প্রতিবাদ শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষ, সারা বিশ্বে উঠবে। হিন্দু ঐক্যমঞ্চের আহ্বানে বর্ধমানে মহামিছিলের আয়োজন করা হয়। মিছিলে হাজারো কণ্ঠে ওঠে বাংলাদেশের হিন্দুদের সুরক্ষা ও চিন্ময় প্রভুর নিঃশর্ত মুক্তির দাবি। চিন্ময় প্রভুর মুক্তি চাই। আমাদের বাংলাদেশে এত হিন্দু মঠ মন্দির কেন ভাঙা হয়েছে? আমরা সার্জিক্যাল স্ট্রাইক করব। সাধু সন্তরা ইতিমধ্যে যে রাস্তায় নেমেছে, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সনাতনী সংগঠন ইতিমধ্যে রাস্তায় নেমেছে খোল কীর্তন নিয়ে। বাংলাদেশে হিন্দুদের পাশে দাঁড়িয়ে এপারে লাগাতার গর্জন চলছে। এর মাঝেও অলীক স্বপ্নে মজে রয়েছেন ইউনুস ও তার সাঙ্গপাঙ্গরা। রিপাবলিক বাংলা। আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি। বাংলাদেশের জামাতিদের নজরে এবার শিলিগুড়ি করিডোর। মৌলবাদীদের টার্গেট চিকেন স্নেক। সোশ্যাল মিডিয়ায় হুমকি ইউনুসপন্থীদের। সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা। ভারত বাংলাদেশ সীমান্তে কি উত্তেজনা তৈরির ছক চলছে? শিলিগুড়ি করিডোর। এই শিলিগুড়ি করিডোরকে বলা হয় উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার। উত্তর দিনাজপুরের চোপড়া থেকে শুরু করে পানিট্যাঙ্কি বর্ডার অর্থাৎ নেপাল বর্ডার, একদিকে যেমন বাংলাদেশ বর্ডার, অন্যদিকে নেপাল বর্ডার, এই দীর্ঘ 22.5 কিলোমিটার এলাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। এই দীর্ঘ 22.5 কিলোমিটার এলাকায় উত্তর পূর্ব ভারতের সাথে সমগ্র ভারতের যোগাযোগ স্থাপন করে। অর্থাৎ
এই 22.5 কিলোমিটার এলাকা যদি কোনোভাবে বৈদেশিক শত্রুর হাতে চলে যায়, তাহলে ভারতবর্ষ থেকে উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্যকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করা যাবে। শিলিগুড়িতে গ্রেফতার হয় পাক চর, পানি ট্যাঙ্কিতে গ্রেফতার হয় পাক নাগরিক, ফুলবাড়ি ফাঁসি দেওয়ায় উদ্ধার হয় সিম বক্স, পানি ট্যাঙ্কিতে উদ্ধার হয় জাল আধার কার্ড, হলদিবাড়িতে আল কায়দা যোগে ধৃত 2। যে এমন কিছু ঘটনা ঘটেছে, জঙ্গি কার্যকলাপ, তাদের যারা মাস্টার মাইন্ড তাদের এখানে আশ্রয় বা বাসস্থান হিসাবে থাকা, এটা সেফ করিডোর হয়ে যাচ্ছে সন্ত্রাসবাদী জঙ্গি গোষ্ঠীগুলো বা দেশ বিরোধী শক্তির কাছে। এই যে চিকেন স্নেকের দুদিকে যে অন্যান্য দেশগুলোর সঙ্গে আমাদের যে সীমান্ত আছে, সেই সীমান্তগুলোর সুরক্ষার দিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। শিলিগুড়িকে ঘিরে চলছে একাধিক পরিকল্পনা, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। প্রথম কথা হচ্ছে আমাদের প্রিভেনশনটা আগে দরকার। প্রিভেনশন ইজ বেটার দেন ডিটেকশন। তো আমরা যদি প্রিভেন্ট করতে পারি তাহলে ডিটেকশনের ক্ষেত্রে আমাদের অনেক সুবিধা হয়। তো সেই ক্ষেত্রে দুটো গভর্নমেন্টকেই আমার মনে হয় আরো প্রোঅ্যাক্টিভ হওয়া দরকার। উত্তরবঙ্গের চিকেন নেক করিডোর অর্থাৎ শিলিগুড়ি করিডোর থেকে রণজিৎ বোস, রিপাবলিক বাংলা। এদিকে শেষ পর্যন্ত দেশে ফিরল মিতালি এক্সপ্রেস। গত জুলাই মাসে শেষবারের জন্য যাত্রী নিয়ে বাংলাদেশে গিয়েছিল মিতালি এক্সপ্রেস, আর 5 মাস পর ফিরল যাত্রীবিহীন মিতালি এক্সপ্রেস। আবার কবে জলপাইগুড়ি থেকে যাত্রী নিয়ে বাংলাদেশ যাবে মিতালি এক্সপ্রেস, তা কারো জানা নেই। প্রয়োজন হলে যেইভাবে 1000-2000 টাকার লিস্ট করি, প্রয়োজন হলে কে শাহাদাতের জন্য, ফিদাই হামলার জন্য রেডি হবে, আমরা সেগুলো তৈরি করবো ইনশাআল্লাহ। দীর্ঘ প্রায় 5 মাস আটকে থাকার পর অবশেষে ভারতে এলো খালি মিতালি এক্সপ্রেস। এবং এই মিতালি এক্সপ্রেসকে কিন্তু কড়া নিরাপত্তা দিয়ে কড়া সুরক্ষার মধ্যে ভারতে নিয়ে আসা হলো। বাংলাদেশ রেলের পক্ষ থেকে একটি ইঞ্জিন হলদিবাড়ি স্টেশনে এই মিতালি এক্সপ্রেসকে ছেড়ে গেছে আজ সকালে, এবং এরপরেই কিন্তু ভারতের ইঞ্জিন এই মিতালি এক্সপ্রেসকে নিউ জলপাইগুড়ি স্টেশনে নিয়ে যাওয়া হবে। জুলাই 2024 শেষবারের জন্য জলপাইগুড়ি থেকে ঢাকা যায় মিতালি এক্সপ্রেস, কিন্তু বাংলাদেশে চূড়ান্ত অরাজকতা সৃষ্টি হয়, সেখানেই আটকে পড়ে মিতালি এক্সপ্রেস। গতকালই বিদেশ সচিব পর্যায়ে বৈঠক হয়েছে ভারত এবং বাংলাদেশের, এবং তারপরে কিন্তু আজ সকালে ঠিক 9টা থেকে 9:30 নাগাদ এই চিলাহাটির পথ দিয়ে কিন্তু ভারতে প্রবেশ করানো হয় মিতালি এক্সপ্রেসকে। আপাতত বন্ধ থাকবে, এটা চলাচল এখন করার কোনো কথা এখনো নাই। না ঠিক আছে, ড্যামেজ হয় না, ঠিক আছে, বগি ঠিক আছে, আমার যতখানি দেখেছি ঠিক আছে। এটি অনেকদিন ধরে ঢাকায় পড়েছিল, ওটা কি ফেরত আনা সম্ভব হচ্ছিল না। তার মানে এই না যে বাংলাদেশ সরকার ট্রেনটিকে আটকে রেখেছিল, এই ট্রেনটি হলদিবাড়ি স্টেশনেই থাকবে। আপনারা যারা যারা টিকিট কেটেছিলেন তারা এর মধ্যে যারা রিফান্ড পেয়ে গেছে ভালো, আর যারা পাননি তারা টিকিটটিকে ক্যান্সেল করে রিফান্ড নিয়ে নেওয়ার ব্যবস্থা করুন। এখন প্রশ্ন যে কবে ফের মিতালি এক্সপ্রেস ভারত এবং বাংলাদেশের মধ্যে চালু হয়, তার দিকে কিন্তু তাকিয়ে রয়েছে যেমন যাত্রীরাও তো রয়েছেন, পাশাপাশি রেল কর্মীরাও রয়েছেন। জলপাইগুড়ি থেকে সুবীর এস, রিপাবলিক বাংলা। এদিকে অভয়াকে ধর্ষণ করে খুনের মামলায় অভিযুক্তের সঙ্গে অভয়ার ডিএনএ মেলার দাবি করলেন সিবিআই এর আইনজীবী। সিবিআই তদন্ত নিয়ে রিপোর্টে এমনটাই উল্লেখ তুষার মেহতার। অন্যদিকে নিম্ন আদালতে বিচার প্রক্রিয়ায় দেরি হলে তা অবিলম্বে শীর্ষ আদালতকে জানানোর নির্দেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির।
আরজিকর কাণ্ডে সুপ্রিম কোর্টের কাছে রিপোর্ট জমা দিল সিবিআই। খুন ও ধর্ষণে অভিযুক্তের সঙ্গে আরজিকরের নির্যাতিতার ডিএনএ মিলেছে বলে দাবি সিবিআই-এর। অভয়াকে ধর্ষণ করে খুনের ঘটনায় সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। পরে তাকেই তুলে দেওয়া হয় সিবিআই-এর হাতে। কিভাবে প্রমাণ লোপাট হলো, সো এই জায়গাটাকেও কিন্তু তদন্তের মধ্যে আনা। দেয়ার ইজ এ স্কোপ আন্ডার দি নিউ কোড। আমার মনে হয় যে সেদিকটাকেও তারা দেখবেন। সুপ্রিম কোর্টে তো এর বেশি কিছু হওয়ার ছিল না, সুপ্রিম কোর্ট এইটুকুই করতে পারতেন। 52 জনের মধ্যে 43 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে, আদালতে জানায় সিবিআই। ফলে নিম্ন আদালতে 1 মাসের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ হয়ে যাবে বলেও মন্তব্য করেন সিবিআই-এর আইনজীবী। বিচার প্রক্রিয়া দেরি হলে তা অবিলম্বে শীর্ষ আদালতকে জানানোর নির্দেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তার এজলাসে যে ডাইরেকশন দেওয়া হয়েছে, আমি আশা রাখি এবার দ্রুত এই তদন্ত প্রক্রিয়া শেষ হবে এবং সবথেকে বড় কথা, অভয়ার পরিবার যে আর্জি জানিয়েছেন সেই আর্জি নিশ্চিতভাবে একটা আলো দেখবে। আগামী শুনানিতে কি রিপোর্ট উঠে আসে সেদিকেও নজর রাখতে হবে, তার কারণ এই মুহূর্তে 4 মাস অতিক্রান্ত অভয়া ধর্ষণ ও খুনে, এবং তারপরে ইতিমধ্যেই ডাক্তারদের তরফ থেকে বিভিন্ন জায়গায় প্রতিবাদ, বিভিন্ন জায়গায় ফের বিচার চাওয়ার একটি যে পদক্ষেপ, সেই পদক্ষেপ দেখা দিচ্ছে। তার মধ্যে আজ সুপ্রিম কোর্টের এই শুনানি যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। নির্যাতিতার পরিবারের তরফে দ্রুত বিচারের দাবি জানানো হয়েছে এদিনও। ন্যাশনাল টাস্ক ফোর্সকে রিপোর্ট দেওয়ার নির্দেশ, ইমেল আইডি তৈরির নির্দেশ। সব অভিযোগ সেখানেই জমা পড়বে। 12 সপ্তাহের মধ্যে রিপোর্ট জমার নির্দেশ। চিকিৎসক পড়ুয়া কর্মীদের সুরক্ষায় টাস্ক ফোর্স। ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করে আদালত। আরজিকর মামলার প্রেক্ষিতে গঠিত। যে সিবিআই এর তরফ থেকে সময় মতন চার্জশিট পেশ করা হবে, অর্থাৎ সেকেন্ড সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা হবে। মামলার পরবর্তী শুনানি রাখা হয়েছে সুপ্রিম কোর্টে আগামী মার্চ মাসে এই মামলার পরবর্তী শুনানিতে কি উঠে আসে সেদিকে অবশ্যই যেরকম নজর রাখতে হবে। তবে আদালতের স্পষ্ট নির্দেশ, ন্যাশনাল টাস্ক ফোর্সকে 12 সপ্তাহের মধ্যে তাদের রিপোর্ট পেশ করতে হবে সুপ্রিম কোর্টে। গত শুনানিতে শীর্ষ আদালত আরজিকর খুন, ধর্ষণ এবং আর্থিক দুর্নীতির মামলায় তদন্তের রিপোর্ট জমা দিয়েছিল। সেটি ছিল তদন্তের 6ষ্ঠ রিপোর্ট। রিপাবলিক বাংলা। রাজ্যের একাধিক জায়গায় ইডির হানা। বর্ধমান ভাঙড়ে টানা তল্লাশি চালান ইডি আধিকারিকরা। বর্ধমানে এক দর্জির বাড়িতে তল্লাশি, ইডির হাতে আটক ভাঙড়ের এক ব্যবসায়ী। বর্ধমানের লস্করদিঘির পূর্বপাড়ায় ইডি হানা। মইনুল হাসান মল্লিক নামের এক দর্জির বাড়িতে তল্লাশি। ওরা এসেছিল, টাকা 10 লাখ টাকা আমি তুলে দিয়েছিলাম একজনের, সেই টাকাটা নাকি জালিয়াতি টাকা, সেই জন্য ইডি এসেছিল। সুকান্ত ব্যানার্জি বলেছিল যে এই টাকাটা একজনের আছে, তুলে দাও, ওর লিমিট শেষ হয়ে গেছে। দেখো, আমাকে বললো টাকাটা হয় 3টে অপশন আমার কাছে রয়েছে, হয় তোমার বাড়ি সিজ করে দেওয়া হবে, টাকাটা ফেরত দিয়ে দাও, নাহলে ওই যে যাকে দিয়েছো তাকে বের করো, দিয়ে আমাদের হাতে তুলে দাও। নাকি কি কোনো সময় দিয়ে গেছে? হ্যাঁ, 1 সপ্তাহ মতো টাইম দিয়ে গেছে। বিকেল 5টা নাগাদ মইনুলের বাড়ি থেকে বেরিয়ে যান ইডি আধিকারিকরা। চক বড়ালি এলাকায় জলিল মোল্লা নামে এক সাইবার ক্যাফের মালিকের বাড়িতে 7 সকালেই হানা দেন ইডি আধিকারিকরা। সাইবার ক্যাফের আড়ালে ভুয়ো কল সেন্টার চালানোর অভিযোগ তার বিরুদ্ধে। বেশ কয়েক ঘন্টা চলে তল্লাশি। ওর বাবা ছিল ভালো, কিন্তু ওরা ছেলেটা ওই যে রেশন কার্ডের কাজ করতো আইএসএফ এর ছেলেদের সাথে, আইএসএফ ও যুক্ত আছে ছেলেরা, ও চক্রতে সেসব করেছে। ছেলেটা কি আইএসএফ করতো? আইএসএফ এর সাথেই থাকতো, আইসিবি করে। সঙ্গে আরও বেশ কিছু নথি নিয়ে বেরিয়ে যান ইডি আধিকারিকরা। সন্তোষ দাস ও রঞ্জিত সর্দারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। মালিকের মৃত্যুর পরে রাতারাতি রেকর্ড বদল জবে না কোনো ম্যাজিক নয়।
জমি দুর্নীতিতে জড়িত খোদ বিএলএলআরও। প্রতারিতদের অভিযোগ এমনটাই। ফের রেকর্ড বদলাতে ঘুষ চাওয়ার অভিযোগে বিদ্ধ ভূমি এবং ভূমি রাজস্ব আধিকারিক। ঘটনার দায় অস্বীকার অভিযুক্তের। তৃণমূল জামানায় শুধু শাসক নেতারাই নন, দুর্নীতির অভিযোগে বিদ্ধ স্বয়ং প্রশাসনিক কর্তাও। মালদায় জমির মালিকের মৃত্যুর পর সেই জমি টাকার বিনিময়ে অন্যের নামে করে দেওয়ার অভিযোগ। হিয়ারিং না করেই রেকর্ড তৈরির অভিযোগ ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের বিরুদ্ধে। 20 লক্ষ টাকার ঘুষ চাওয়ার অভিযোগ পুরাতন মালদা ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকের বিরুদ্ধে। বিএলও কোনো কথাই শুনলো না, তার আগেই রেকর্ড করে বসে থাকলো। আমার পিসি মারা গেছে 2022-এ। আচ্ছা, 2022-এ মারা গেছে, এখন রেকর্ড কিভাবে হচ্ছে? অভিযোগকারীদের আত্মীয় দিলবারা খাতুন, তার নামে রয়েছে 5 একর জমি। 2.5 বছর আগে মৃত্যু দিলবারার মৃত্যুর পর জমির হাত বদল। আত্মীয়দের অন্ধকারে রেখে রেকর্ড বদল করা হয়েছে। 20 লক্ষ টাকা চাওয়ার অভিযোগ। টাকা পেলে রেকর্ড বদলের দাবি বিএলএলআরওর। তবে যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত আধিকারিক। বন্টন নামা মেনেই জমির রেকর্ড হয়েছে, দাবি তার। দিলারা খাতুন বলে একজন মহিলা, উনি মরার আগে ওর বোনের ছেলেদের কাছে একটা পার্টিশন শুট করে দেবে এবং সেটা আদালত কিন্তু ওটাকে স্বীকৃতিও দেবে। ঘটনার জেরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। দোষ প্রমাণ হলে অভিযুক্ত থেকে ছাড় নয়, বার্তা তৃণমূল নেতার। আমরা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় রুল অফ ল এস্টাবলিশড আছে বলে যে কোনো অপরাধ সংঘটিত হলে তাই সেই আসামিরা দোষী সাব্যস্ত হওয়ার পরে সাজাপ্রাপ্ত হয়, তাদেরকে কারাগারে যেতে হয়। প্রশাসনিক দুর্নীতির দায়ে শাসক দলকে তোপ দেখেছেন বিজেপি নেতা। তৃণমূল সরকার সমস্ত বিএলআর ও ডিএলআর অফিসগুলোকে একটা মাটির দালাল চক্রে পরিণত করেছে এবং এদের কিছু অসাধু অফিসার যারা বিএলআর হিসেবে আছেন তারা বিভিন্ন মানুষের রেকর্ড টাকা নিয়ে চেঞ্জ করে দিচ্ছে। পুরাতন মালদা থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য। পিএইচই প্রকল্পের কাজের সময় এলাকায় বোমা উদ্ধার। 6টি তাজা বোমা উদ্ধার করে মঙ্গলকোট থানার পুলিশ। সিআইডির বম্ব স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলি নিষ্ক্রিয় করে। কী কারণে মজুদ ছিল বোমা, তদন্তে পুলিশ। এখানে খালে বম রেখে দিয়েছিল একটা ব্যাগের মধ্যে। তা পুলিশে যে কেউ দেখেছে, পুলিশকে খবর দিয়েছে, পুলিশ এসে বম কটাকে বাস্ট করেছে। বাস্ট করার পর এখন গ্রামের লোক এখন আতঙ্কিত রয়েছে। গ্রামে প্রচুর আদিবাসী আছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।